আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, র্যাবের আয়নাঘর পরিদর্শন করলেন ট্রাইব্যুনালে 3 বিচারক। র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারগেশন বা টিএফআই সেল বা আয়নাঘর পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারক, প্রসিকিউশন টিম এবং আসামি পক্ষের আইনজীবীরা। আজ বেলা 11টার দিকে র্যাব 1-এর সদর দপ্তর অবস্থিত স্থাপনা পরিদর্শন করেন তারা। এরপর জানাবো, জামাত এবং এনসিপির ঐক্য ভাঙন ধরাতে চায় সরকার। সংস্কার ইস্যুতে অটুল 11 দলীয় জোট। সংস্কার ইস্যুতে এখনও অটুট রয়েছে জামাত এনসিপির ঐক্য জোট। বরং রাজনৈতিকভাবে বিরোধী মত মোকাবেলায় ব্যর্থ হয়ে সরকার তাদের ঐক্য ভাঙন ধরানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন জামাতের শীর্ষ নেতারা। তাদের ভাষ্য, 11 দলীয় ঐক্য থেকে এনসিপি বেরিয়ে যাচ্ছে গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্য ভিত্তিহীন। এটা সরকারের একটি কারসাজি। এদিকে সিলেটে এনসিপির গাড়ি ভরে আবারও হামলা, আহত নাসির উদ্দিন পাটোয়ারি। সিলেটের জৈন্তাপুর থেকে জুলাই পদযাত্রা শেষে সিলেট ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি ভরে হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়ির ভাঙা কাচের আঘাতে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ 2 জন গুরুতরভাবে আহত হয়েছে। এবারে জানাবো, হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মাওলানা মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক 31 জুলাই রাত 11টায় ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রায় হামলায় আহত আলিফকে দেখতে যান। এ সময় তিনি আহত আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় বিষয়ে কথাবার্তা বলেন। তিনি আলিফকে সান্ত্বনা দেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তার আশু আরোগ্য কামনা করেন। এবং সর্বশেষ জানাবো, মারা গেছেন ভারতের সেনাবাহিনী প্রধান। ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল বিশ্বনাথ শর্মা আজ 96 বছর বয়সে মারা গেছেন। তিনি 1988 থেকে 1990 সাল পর্যন্ত দেশটির সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন মাত্র 2 বছর। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য হিন্দুস্তান টাইমস। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে প্রতিবেদনে কোনো তথ্য জানানো হয়নি। জেনারেল বিশ্বনাথ শর্মা ছিলেন মেজর সোমনাথ শর্মার ছোট ভাই। মেজর সোমনাথ শর্মা ছিলেন ভারতের সর্বোচ্চ যুদ্ধ চলাকালীন সামরিক সম্মাননা পরমবীর চক্রে ভূষিত প্রথম সেনা সদস্য। 1947-48 সালে কাশ্মীর অভিযানে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। র্যাব 1-এর সদর দপ্তরের আয়নাঘর পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর গুমের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের অংশ হিসেবে রাজধানীর উত্তরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারগেশন বা টিএফআই সেল পরিদর্শন করেছে ট্রাইব্যুনালের 3 বিচারক, প্রসিকিউশন টিম এবং আসামি পক্ষের আইনজীবীরা। আজ বেলা 11টার দিকে র্যাব 1 সদর দপ্তরে অবস্থিত স্থাপনা পরিদর্শন করা হয়। পরিদর্শনকারী দলের নেতৃত্ব দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদার। তার সঙ্গে ছিলেন ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম ছাড়াও প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী MH তামিম, ফারুক আহমেদ, শাইখ মাহাদি, শহীদুল ইসলাম সর্দার এবং
তাসমিরুল ইসলাম সহ প্রসিকিউশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। আসামিদের পক্ষের আইনজীবীরাও সেখানে পরিদর্শনে অংশ নেয়। জানা গেছে, গুমের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলা তদন্ত কার্যক্রম এর অংশ হিসেবে এই পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ২১শে জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ বা টিএফআই সেল পরিদর্শনের অনুমতি দেয়। মামলার নথি অনুযায়ী টিএফআই সেলকে কেন্দ্র করে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছিল। জামাত এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার। সংস্কার ইস্যুতে অটুট ১১ দল। সংস্কার ইস্যুতে এখনও অটুট রয়েছে জামাত এনসিপির ঐক্য। বরং রাজনৈতিকভাবে বিরোধী মত মোকাবেলায় ব্যর্থ হয়ে সরকার তাদের ঐক্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন জামাতের শীর্ষ নেতারা। তাদের ভাষ্য, ১১ দল ঐক্য থেকে এনসিপি বেরিয়ে যাচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্য সঠিক নয়। দেশের রাজনীতিতে জোটের সমীকরণ নয়, ইতিহাস বলে এসব জোটের বেশিরভাগই মূল আদর্শগত বোঝাপড়ার চেয়ে ভোটের অঙ্ক মেলানোর হিসাবে বেশি গড়ে উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও তার থেকে ব্যতিক্রম নয়। নির্বাচনের আগে জামাতের সঙ্গে এনসিপির গাঁটছড়াটাও অনেকটা তেমনই ছিল। যদিও গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দলটির সঙ্গে বিএনপির পক্ষ থেকে এক ধরনের সমঝোতার আভাস পাওয়া যাচ্ছিল। অবশেষে সংস্কার ও গণভোট সহ বেশ কয়েকটি ইস্যুতে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে এনসিপির অনেক বেশি মিল পাওয়া যায়। তারা একসঙ্গে জোটটি করতে রাজি হয়, কিন্তু বিএনপি শুরু থেকেই তারা গণভোটের বিষয় নিয়ে সবকিছুতে আসলে তারা নাখোশ ছিল বিদায় সেই বিষয়গুলো অন্যরকম পর্যায়ে চলে গেছে। তবে শেষ পর্যন্ত বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছিল এবং এগুলো নিয়ে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবস্থায় সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য ১১ দলীয় জোটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে দেশের মিডিয়া এই মুহূর্তে সরকারের পক্ষে কাজ করাটা স্বাভাবিক, যেহেতু বাংলাদেশের অধিকাংশ মিডিয়াগুলোই তারা দালাল সরকারের দ্বারা প্রভাবিত হয়। এর আগে যখন দেখা গেল শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল, তখন কিন্তু বাংলাদেশের বেশ সুনামধন্য কয়েকটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেয়া হয়, আর তার থেকেই কিন্তু বিষয়গুলো এখন ভিন্ন দিকে চলে গেছে। এখন কিন্তু আসলে এই বিষয়গুলো সম্পূর্ণরূপে আলাদাভাবে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। সিলেটে এনসিপির গাড়িবহরে আবারও হামলা, আহত নাসির উদ্দিন পাটোয়ারি। সিলেটের জৈন্তাপুর থেকে জুলাই পদযাত্রা শেষে সিলেটে ফেরার পথে আবারও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়িবহরের ভাঙা কাচের আঘাতে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ ২ জন আহত হয়েছে। আজ রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজেই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, পদযাত্রা শেষে নেতাকর্মীদের নিয়ে ফেরার পথে একদল দুর্বৃত্ত গাড়িবহরের উপর হামলা চালায়। সময় একটি গাড়ির কাচ ভেঙে গেছে। ভাঙা কাছে নাসির উদ্দিন পাটোয়ারি এবং তাদের সঙ্গে থাকা আরও একজনের হাতে আঘাত লাগার ঘটনা ঘটে। এতে দুজনেরই হাত রক্তে ভিজে যায়। এর আগে মঙ্গলবার ২৮শে জুলাই বিকেলে হবিগঞ্জ জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলা ও তাদের কর্মীদের মারধর করা হয়। হামলার জন্য ক্ষমতাসীন বিএনপি ও ছাত্রদলকে দায়ী করে এনসিপি ওই দিন সন্ধ্যায় শহরে এনসিপির প্রতিবাদ মিছিল বের করলে আরেক দফা সংঘর্ষ শুরু হয়। ঘটনায় রাতে হবিগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদকে প্রধান আসামি করে 111 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। অর্থাৎ ১১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, যাতে করে ভবিষ্যতে আর বিএনপি সন্ত্রাসীরা এই ধরনের কোনো ঘটনা ঘটানোর আগে অন্তত ১০০ বার তারা ভাবে। হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মাওলানা মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক ৩১শে জুলাই রাত ১১টায় ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রার হামলায় আহত আলিফকে দেখতে যান। এ সময় তিনি আহত আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলেন। তিনি
আলিফকে সান্ত্বনা দেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তার আশু আরোগ্য কামনা করেন। এ সময় বাংলাদেশ খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী এবং ন্যাশনাল ওলামায়ে অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ইতিমধ্যে এর বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে যে মাওলানা মামুনুল হক তিনি উক্ত আলিফের কাঁধে হাত রেখে তিনি বলছেন যে, হে আল্লাহ, যারা আলিফের মতো নিরীহ মানুষকে যে বিএনপির সন্ত্রাসীরা এভাবে আক্রমণ করে তার জীবনটা নষ্ট করে দিতে চেয়েছিল, তাদের তুমি যথাযথ শিক্ষা দিও। তারা মানুষের উপর নির্দয়ভাবে যে আক্রমণগুলো চালিয়ে যাচ্ছে, যারা মানুষকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে, এদের বিরুদ্ধে আল্লাহ তুমি পুরো পৃথিবীকে একরকম এদেরকেই ধ্বংসাত্মকের দিকে পৌঁছে দিও।